আসসালামু আলাইকুম। আমি হোমমেকার মুন্না ব্লগসের মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি কাছে দূরের দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে ভিডিওটা শুরু করে দিয়েছি বারান্দা থেকে। তো গাছের গোড়াটা শুকিয়ে আছে, তো ভাবলাম একটু পানি দিয়ে নিই। তো পানি দিয়ে নিচ্ছিলাম, আর রৌদ্র খুব উঠছিল, একবারে খা খা করে একটা রৌদ্র উঠেছে। কিন্তু ওই যে বলে যত গর্জে তত বর্ষে না, তেমনটাই অনেক সময় দেখা গেছে যে বৃষ্টির আগে দিয়ে এত বিজলি চমকায়, এত গর্জন, এত হম্বিতম্বি দেয়, কিন্তু পরে আর ভালো করে বৃষ্টি হয় না। ঠিক তেমনটাই যতটা রৌদ্র উঠেছে ঠিক ততটা ততক্ষণ পর্যন্ত থাকে না। এই যে এখন আমি ভয়েস দিচ্ছি সন্ধ্যার পরে, এখনও কিন্তু গরম গরম ডাকতেছে। তো পানি দিয়ে চলে আসলাম ঘরে। তো ডাইনিং টেবিলের উপরে একটা ক্যাকটাস আছে, তো সেটাতে একটু পানি দিয়ে নিলাম, আর টেবিলটাও মুছে টুছে আমি চলে যাব ছেলের পড়ার টেবিলের ওখানে একটা গাছ আছে, সেটাতে একটু পানি দিয়ে দেব। তো ওখানটা হচ্ছে মানি প্ল্যান্ট গাছ। তো গাছটা খুব সুন্দরভাবে উঠেছে মাশাআল্লাহ। আর আমার পানিতে কিন্তু গাছ হতে চায় না, মাটিতে গাছগুলো খুব সুন্দর হয়, তো আমার মনে হয় আর কি। তো বারান্দায় রাখলেই গাছগুলো বেশি সতেজ থাকে। ঘরের মধ্যে কি সারাক্ষণ ফ্যান চলে, তার জন্য গাছগুলো বাড়তে চায় না, বা গাছগুলো কেমন যেন থাকে না কি বুঝি না। আর তার জন্যে আসলে মাঝে মাঝে আবার বারান্দা রেখে আসি। আর এই যে দেখেন, এই রৌদ্রের মধ্যে এত বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে যেন একটা বৃষ্টির ফোঁটা যদি আমার গায়ে পড়বে তাহলে মনে হবে যেন কেউ আমাকে কিছু দিয়ে ঢিল ছুটতেছে, এমন একটা পরিস্থিতি হবে। আর প্রচুর বাতাস। আর এই যে কদম গাছে কি সুন্দর কদম ফুল ফুটে আছে, যদিও কদম ফুল যখন পচে বা গন্ধ ছড়ায়, গন্ধটা খুব বিশ্রী হয়, তারপরেও দেখতে তো খুব সুন্দর হয়, তাই না? আর অনেক কিছুই আছে যেটা দেখতে সুন্দর সেটার আচরণ অসুন্দর থাকে, আর যেটার আচরণ ভালো থাকে সেটা দেখতে হয়তো অসুন্দর থাকে। এই এমনটাই হয়তো বা তেমনটা আমাদের মানুষের মধ্যেও আছে, দেখতে খুব সুন্দর হলে কি হবে, মনটা ভালো থাকে না, ঠিক তেমন। তো এই যে দেখেন বৃষ্টি হচ্ছে, কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, ওদিকে রৌদ্র হচ্ছে। তা ছোটোবেলায় তো যখন রৌদ্রের মধ্যে বৃষ্টি হতো তখন বলতাম রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে খেকশিয়ালের বিয়ে হচ্ছে। তো হয়তো বা খেকশিয়ালের বিয়ে হচ্ছে কিনা জানি না, তবে সেই কথাটা মনে পড়ে গেল। আর আমাদের এই সাইডটা তো পানি টুইটুম্বুর, কি আর বলবো। তো চলে আসলাম রুমে এসে তো কিছু কাজ করে নিলাম, তারপরে চলে গেলাম রান্নাঘরে। তো ভাবলাম আপনাদের সাথে যেহেতু আমার আজকেও একটা ভিডিও শেয়ার করতে হবে, তো একটু রান্নাবান্না বা আমার দৈনন্দিন কাজগুলোই তো আপনাদের সাথে শেয়ার করি। তো যদি রান্নাটাই শেয়ার না করি তাহলে কেমনি হয়। তো পুরোপুরি রান্নাটা শেয়ার করব না, হঠাৎই মনে পড়লো যে এই রান্নাটাও শেয়ার করে নিই। আমি ছোট মাছ রান্না করতেছি। এই মাছগুলো আম্মা বাড়ি থেকে দিয়েছিল, সেদিনকার এক ভিডিওতে হয়তো বা দেখেছেন, একটা বক্সে করে দিয়েছিল ছোট মাছ, মলমদি মাছ। তো আম্মা কিন্তু ঢাকা ছিল, যখন এই মাছগুলো আমার ভাই এনেছে বাড়িতে, আমার ভাইয়ের বউরা খুব কষ্ট করে কাটাকুটি করেছিল। আবার আমার পাশের বাড়ির এক আফা ছিল, আফার যা ছিল, তো তারা সব খুব কষ্ট করে, আমি দেখেছি যখন ভিডিও কলে কথা বলতেছিলাম তখন দেখতেছিলাম যে তারা খুব কষ্ট করে মাছগুলো কাটাকাটি করছিল। আর এখন আমি খুব কষ্ট করে খেয়ে নেব, কি মজা না। মাছগুলো খুবই ছোট, তো তার জন্য আমি তার সাথে আবার আমাদের এখানে হল্লা মাছ বলে, অনেকে ফলি মাছ বলা হয় বলে এই মাছটাকে, আর সাথে কয়েকটা চিংড়ি মাছও দিয়ে দিলাম। মিশ্রণ মাছ দিয়ে যদি রান্না করি তাহলে খেতে ভালো লাগে ছোট মাছগুলো, আমার কাছে মনে হয় আর কি। তো যদি আমি তেলাপিয়া মাছ খুঁজছিলাম, কিন্তু ফ্রিজে পাচ্ছিলাম না, এক পিস 2 পিস বা এমন ছোটানো মাছ ছিল না, তার জন্য আসলে ওই মাছটা দেওয়া হলো না। তো সাথে কি মশলা দিলাম সেটাও একটু বলে দেই। তো আমার বাসায় কিন্তু কাঁচামরিচ ছিল না, তো কাঁচামরিচ না থাকলে কি হবে, আমি শুকনো মরিচ দিয়ে দিয়েছিলাম একটু কেচি দিয়ে কেটে। তারপরে হচ্ছে গিয়ে ফ্রোজেন টমেটো ছিল, টমেটো দিয়ে দিয়েছি, পেঁয়াজ আর রসুন, লবণ, হলুদ, মরিচ, জিরা, ধনিয়ার গুঁড়া, সরিষার তেল সব কিছু দিয়ে ভালোভাবে দেখতে পেলেন একেবারে ভর্তা টাইপ করে আমি মেখে নিয়েছিলাম। তারপরে মাছগুলো দিয়ে দিচ্ছিলাম। আমি যখন মাখতেছিলাম আমার মেয়ে বলতেছে, আম্মু রান্না করার তো মনে হয় না আর প্রয়োজন আছে,
মাছগুলোতে এমনিতেই তো মনে হয় খাওয়া যাবে, একেবারে ভর্তার মতো হয়ে গেল। মনে হচ্ছে যেন টক জাতীয় জাম্বুরা বা আমরা যেভাবে মাখাও ঠিক ওইভাবে মাখো মাখো হয়ে গিয়েছে। এবার তো মনে হয় এমনিতেই খাওয়া যাবে। তো ওকে আবার এই যে ধরে দেখাচ্ছিলাম যে খাবে কিনা, তো দুষ্টুমি করতেছিলাম। তো এবার আমি ভালোভাবে অনেকক্ষণ পর্যন্ত মেখে নিয়েছিলাম। তারপরে এই যে হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছিলাম, পরে অবশ্য আর একটু পানি দিয়ে দিয়েছিলাম। আর ওই যে বলতেছি মানে যত গর্জে তত বর্ষে না, এখনও কিন্তু মানে আকাশে মেঘগুলো খুব ডাকাডাকি করতেছে, গুড়ুম গুড়ুম প্রচুর শব্দ হচ্ছে। তো জানি না বৃষ্টিটা কেমন হবে। আর এদিকে আমি ভয়েসও দিচ্ছি, আশেপাশে একটু একটু কথাও শোনা যাচ্ছে। আশা করছি সেগুলো আপনারা নিজ গুণে নিজ দায়িত্বে ইগনোর করে যাবেন। আর এই যে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, আর রান্নাটা বসানোর পরে আমার এতটুকু পর্যন্ত ভিডিও করা ছিল, তারপর আর করি নাই। তবে মাখো মাখো হয়ে গেলে বা আপনাদের পছন্দ মতো শুকিয়েও নিতে পারেন, তারপর নামিয়ে নিলে হয়ে যাবে। তো আমি একদম শুকাইনি, একটু ঝোল ছিল, ওইভাবে নামিয়ে নিয়েছিলাম। আর এদিকে আমার ফ্রিজটা দেখেন, মধ্যবিত্ত যারা তাদের ঘরে যদি কোনো জিনিস হুটহাট যদি নষ্ট হয়ে যায় বা কোনো সমস্যা দেখা দেয়, তাদের টেনশনের কিন্তু কমতি থাকে না। এমনিতেই বাসাটা ছোট, বাড়ি থেকে আমার জন্য একটা ফ্রিজ রেখেছে, ডিপ ফ্রিজ। আমার বাবার বাড়িতে ফ্রিজটা আনতে পারি না জায়গার জন্য। আর এদিকে আমার যে এই বাসায় যে ফ্রিজটা আছে, এই ফ্রিজটা ডিস্টার্ব দিচ্ছে, রাত থেকেই দিচ্ছিল। ভাবলাম হয়তো ঠিক হয়ে যাবে। আমি স্টেবিলাইজার থেকে লাইনটা খুলে মেন লাইনে লাগিয়ে দিয়েছিলাম। আরেকবারও হয়েছিল এমনটা, তবে আমি এখন পর্যন্ত ফ্রিজটাকে ডাক্তার দেখাই না, নিজে নিজে ঠিক করে নিয়েছিলাম। কারণ এসব টুকিটাকি কাজগুলো আমি নিজেই করতে চেষ্টা করি। অনেক সময় ইউটিউবে ঢুকে মাঝে মাঝে কিছু কাজ দেখি, অনেকের ভিডিও দেখি, দুই একজনের ভিডিও দেখে যদি আবার সেই দিনের পাতিল পরিষ্কারকরণের মতো অবস্থা হয়ে যায়, তার জন্য আর কি। তো পরে ভাবলাম যে কোনো সমস্যা হচ্ছে কি না, গ্যাস টেস্ট চলে গেল কি না, বা গ্যাস শেষ হয়ে গিয়েছে কি না। কারণ এই ফ্রিজটার বয়স কিন্তু 15 বছর, এর মধ্যে আর কখনো ডাক্তার দেখাই না, যে বললাম। তো পরে ডাক্তার আসলো, তাকে দেখলো, বলল যে ফ্রিজ ঠিক আছে, সবই ঠিক আছে, আপনাদের ফ্রিজ হিট আপও হচ্ছে। সাইডটা ধরে দেখলো যে গরম আছে। তো আমিও কয়েকবার চেক করেছি, মাঝে মাঝে দেখতাম যে গরম, আর মাঝে মাঝে দেখতাম একদম ঠান্ডা। তো ভাবলাম কোনো সমস্যা হচ্ছে। তো পরে উনি বললেন যে না, আপনাদের বাল্বটা কেটে গেছে, একটা বাল্ব এনে লাগিয়ে দিলেই হয়ে যাবে। আর এদিকে দেখেন খান সাহেব কিন্তু পাশে দাঁড়িয়ে ছিল, উনি কিন্তু মানে বাল্বটা লাগালো না, আমাকে দিয়ে লাগিয়ে নিল। আর মনে হচ্ছে কি ক্যামেরাটা কাছে নিলেই লাইটটা কেমন যেন মানে বাড়ি খাচ্ছে এমন বোঝাচ্ছে, আসলে লাইটটা ঠিকই ছিল। মনে হয় ফোনে ভিডিও করছিলাম তার জন্য এমনটা হচ্ছিল। তো উনি মনে হয় ভয়ে নাকি জানি না, পরে বললাম যে আমাকে কারেন্টে ধরুক সেটাই চাচ্ছিলেন নাকি। তো বলতেছে না, আমি তো লাইন অফ করেই রেখে দিয়েছিলাম। আর এই বাল্বটা যখন লাগাবেন, আপনারাও যদি এই ধরনের কোনো কাজ করে থাকেন, তো বাল্বটা যখন লাগাবেন তখন কিন্তু লাইনটা অফ করে রাখবেন, তারপর বাল্বটা লাগানোর পরে লাইনটা দিয়ে দেবেন। তো এইভাবেই হয়ে যাবে। তো ওই যে বললাম, মধ্যবিত্তের কোনো কিছু নষ্ট হলে বা ক্ষতি হলে টেনশনের অন্ত থাকে না, তেমনটা আমারও হয়েছিল। আমি তো মানে টেনশনে একবার অস্থির হয়ে গিয়েছিলাম, এই ফ্রিজের এই জিনিসপত্রগুলো আমি কোথায় রাখবো, কি করব। তা যদি মানে ফ্রিজটাকে যদি দোকানে পাঠাতে হয় ঠিক করার জন্য। তো পরে দেখলাম যে না, আল্লাহ আমার টেনশন থেকে আল্লাহ আমাকে মুক্তি দান করেছিলেন, তার জন্য হাজারো শুকরিয়া আল্লাহর দরবারে। তো যাই হোক, এই যে এদিকে দেখেন আমার মেয়ে আবার যে ফুল তৈরি করছিল, সেদিন আপনাদের সাথে শেয়ার করছিলাম, ছেলের টেবিলে রেখেছি। তো পরে দেখলাম আমার ফোনে ভিডিওটা আছে, মানে সেই ভিডিও করে রেখে দিয়েছিল। তো সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি, সে কীভাবে বানাচ্ছে। তো এই যে দেখেন সুন্দর করে কীভাবে কেটে 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 কীভাবে করতেছে। এখানে সে শোন ইউজ করেছে, আমার কুশি কাটা সুই ইউজ করেছে, কেচি ইউজ করেছে, ঘাম ইউজ করেছে, আর এই কালারফুল কাগজগুলো তো আছে। তো এভাবে কিন্তু সে বানিয়ে নিয়েছে প্রত্যেকটা ফুল। তা আমার দেখেও ভালো লাগলো, পরে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আসলে আমিও ছোটোবেলায় বা আমিও যখন পড়ালেখা করতাম, তখন কিন্তু পড়ালেখার পাশাপাশি কিন্তু আমি এসব কাজগুলো করতাম। আর আমাদের স্কুলটা কিন্তু খুব দূরে ছিল, আর আমাদের স্কুল ছিল মানে 11:30 থেকে বিকেল 4টা পর্যন্ত থাকতো। তারপরে হেঁটে বাড়িতে আসতাম, কারণ স্কুল কিন্তু অনেক দূরে ছিল। আর আমরা তো গ্রামে বড় হয়েছি, তার জন্য বলতেছি স্কুলও দূরে ছিল, আর হেঁটে বাড়িতে আসতাম। এসে আসলে শরীরে এনার্জিও থাকতো না, হয়তো কোনো সময় আম্মাকে হেল্প করতাম, কোনো সময় হেল্প করতাম না। হয়তো আমার ছোটো আমি যেহেতু বড়, ভাইদেরকে একটু রাখতাম, কোলে টোলে নিতাম, এই আর কি। তবে পড়ার সময়
মানে কোনো কথাই শুনতাম না। আম্মার যদি কোনো কাজও থাকতো সেটাও করতাম না। আমি আমার পড়াটাকে বেশি প্রাধান্য দিতাম, আর আমার পছন্দ মতো এই কাজগুলো যখন সুযোগ পেতাম আমি করে নিতাম। তো বেশিরভাগ সময় যখন পরীক্ষা দিয়েটি অবসর থাকতাম ঠিক তখনটাই এসব কাজগুলো করে নিতাম, কারণ বেড়াতে যেতাম তো সেই শুধু নানার বাড়িতে, আর তো কোথাও তেমন একটা যাওয়া হতো না। একটা ফুফু ছিল, তাও দূরে কুমিল্লায়, তো ফুফুর বাড়িতে তো আর সবসময় যাওয়া হতো না। আর খালাদের বাড়িটারি সবই ছিল চাঁদপুরে, মানে আমাদের নানু বাড়ির এলাকায়। তো হয়তো বা নানু বাড়িতে গেলে সেখান থেকেই আবার ওনাদের ওখানে যাওয়া হতো, এ পর্যন্তই থাকতো আর কি। তো তখনও কিন্তু এইসব কাজগুলো খুব সুন্দরভাবে করতাম, আর এইসব কাজে আমাকে বেশিরভাগ সহায়তা করতো আমার আব্বা। যে কোনো জিনিস চাইতাম এনে দিত। আর এই যে দেখেন ফুলগুলো তৈরি হয়ে গেল। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।